গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। আজকেও আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগে যে যে গাণিতিক সমস্যা সমাধান করা হয়েছে, আশা করি তোমরা সেগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে গাণিতিক সমস্যা সমাধানের একমাত্র মূল অস্ত্র হলো সূত্র। এই সূত্রগুলো যদি ভালোভাবে মুখস্থ থাকে তাহলে এই গাণিতিক সমস্যা সমাধান খুব সহজ হয়ে যায়, তাই না? তাহলে ফিজিক্সে আমাদের অবশ্যই এই ধরনের কাজ করার ক্ষেত্রে আগে সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে এবং তোমরা অবশ্যই সেটি মুখস্থ করেছো। তো ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের আলোচনা শুরু করি। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের মাধ্যমে আমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি হলো প্রয়োগমূলক প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, আরেকটি হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন, যেটি 4 নম্বরের থাকে। তো এই উচ্চতর দক্ষতার প্রশ্নেও প্রয়োগের পাঠটি থাকে। তো আমরা দেখি আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে। প্রথমে বলছে একটি সুউচ্চ অফিস বিল্ডিংয়ে আরোহী সহ সর্বোচ্চ 400 কেজি ভরের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি লিফট 2 তলা থেকে 7 তলায় ওঠানামা করে। একটু খেয়াল রাখবে, 2 তলা থেকে 7 তলায় ওঠানামা করে। বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরের উচ্চতা 3 মিটার। ঠিক আছে, উক্ত অফিসের একজনের ভর 45 কেজি। তিনি একদিন লিফটে চড়ে 2 ms ইনভার্স 2 ত্বরণে ওঠানামার সময় ওয়েট মেশিনে তার ওজন পরিমাপ করলেন। এই ক্ষেত্রে সর্বত্র অভিকর্ষ ত্বরণের মান 9.8। তো এই হলো আমাদের যে উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে। তো এই উদ্দীপকের মাধ্যমে আমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? তো আমরা দেখি যে আমাদের কি কি প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে আমরা চিন্তা ভাবনা করব যে এই প্রশ্নের উত্তর দিতে আমাদের উদ্দীপকের কি কি মান ব্যবহার করতে হবে। তো প্রথম যে প্রশ্নটি আছে, লিফটটিকে 2 তলা হতে 7 তলায় 2 ms ইনভার্স অন সমবেগে ওঠাতে সর্বনিম্ন কত অশ্ব ক্ষমতার একটি মোটরের প্রয়োজন হবে? 2 তলা থেকে 7 তলায় ওঠাতে হবে 2 ms ইনভার্স অন সমবেগে। উদ্দীপকে কিন্তু সমবেগের কথা বলা নেই। উদ্দীপকে দেখবা যে লিফটটির একটি ত্বরণ দেওয়া আছে। তো ত্বরণ হলে তো সমবেগ হবে না, তাহলে এক্ষেত্রে যেহেতু সমবেগ বলেছে তার মানে ত্বরণ থাকছে না, এটি শুরুতেই বুঝতে হবে। তো ক্ষমতার কি কি সূত্র জানো? যেহেতু আমাদের ক্ষমতা বের করতে বলছে, অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার, আমরা জানি যে 1 হর্স পাওয়ারকে স্পিডে লেখা যায় ইকুয়াল টু 746 ওয়াট, তাই না? আমরা শুরুতে ওয়াটে নির্ণয় করব, তারপরে সেটিকে হর্স পাওয়ার করব। তো ক্ষমতার কি সূত্র জানি আমরা ক্ষমতা পি ইকুয়াল টু জানি যে W/T, তাই না? এই ডাব্লিউ এখানে কি কৃত কাজ, তো এখানে কাজের সূত্র তো হবে না, তাই না? কাজ এখানে নাই, তাহলে কাজটাকে আবার ভাঙাতে হবে। কিভাবে? বল ইন্টু সরণ, Fs/T। আচ্ছা, সমান সমান আবার F ইন্টু S/T। এই যে সরণ বাই সময়, এটিকে কী লেখা যায়? ভি। তাহলে কী লেখা যাবে? সমান সমান FV। তাহলে ক্ষমতার আমরা সূত্র কি লিখতে পারি? P ইকুয়াল টু FV। এই সূত্রের মাধ্যমে আমাদের অঙ্কটি করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখি কি কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে এখানে আরোহী সহ লিফটের ভর m ইকুয়াল টু 400 কেজি, অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2, লিফটের বেগ 2 ms ইনভার্স 1। এখানে লিফটের বেগে দেওয়া আছে, এই কারটা হবে না, বেগ 2 ms ইনভার্স 1, আর লিফটের ক্ষমতা খুব সহজ, তাই না? আমরা যেহেতু সূত্রটি বুঝতে পারছি যে কোন সূত্র ইউজ করতে হবে, তাহলে আমরা কি লিখব? আমরা জানি P ইকুয়াল টু FV। P ইকুয়াল টু FV। তো এক্ষেত্রে লিখলাম যে P ইকুয়াল টু FV। তাহলে F এর তো আবার মান দেওয়া নাই, তাহলে F এর পরিবর্তে কি লিখব? mg, তাই না? তাহলে আমার সূত্রটি কি হবে? সমান সমান mg/v। আচ্ছা, আমরা জানি যে লিফটটি যদি
উপরে ওঠে তখন যদি লিফটের ত্বরণ থাকে তখন কার্যকরী ত্বরণ হবে জি প্লাস এ, কার্যকরী ত্বরণ। আবার লিফটটি যদি নিচের দিকে নামে তখন যদি ত্বরণ থাকে তখন কার্যকরী ত্বরণ হবে জি মাইনাস এ। বুঝতে পারছো? হ্যাঁ, লিফটটি যদি উপরে ওঠে সেক্ষেত্রে লিফটের যদি ত্বরণ থাকে তো লিফটের ত্বরণ প্লাস অভিকর্ষ ত্বরণ, দুইটা ত্বরণ মিলাই হবে জি প্লাস এ। কারণ অভিকর্ষ বলের বিপরীতে যাচ্ছি যখন উপরে হয়, আর যখন নিচে নামবে তখন কার্যকরী ত্বরণ হবে জি মাইনাস এ। কিন্তু এক্ষেত্রে এটা হবে না, কারণ এখানে সমবেগের কথা বলেছে। তাহলে আমরা লিখলাম যে আমরা জানি পি ইকুয়াল টু mgv, মানগুলো বসিয়ে দিলাম। এম এর মান 400, হ্যাঁ, 9.8 ইন্টু 2। এখন যদি আমরা হিসাব করি তাহলে কি আসে? পি ইকুয়াল টু 7840 ওয়াট। একটু আগেই বললাম যে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। তাহলে এই হর্স পাওয়ারকে মানে ওয়াটকে যদি হর্স পাওয়ার করতে হয় তাহলে 746 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ভাগ করলাম। তাহলে লিফট আমার আসলো 10.51 এইচপি। সুতরাং লিফটটিকে 2 তলা হতে 7 তলায় উঠাতে 2 ms ইনভার্স অন সমবেগে, হ্যাঁ, উঠাতে সর্বনিম্ন কত? 10.51 অশ্ব ক্ষমতার একটি মোটরের প্রয়োজন হবে। অঙ্কটি খুব সহজ এবং আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এরপরে নেক্সট যে প্রশ্ন আছে উদ্দীপকের মাধ্যমে দিতে হবে। উক্ত ব্যক্তি ওয়েট মেশিনের সাহায্যে তার সেদিন যে ওজন নির্ণয় করেছিলেন সে ওজনটি কি ঠিক ছিল বা সঠিকভাবে কি ওজন নির্ণয় করা যায় লিফটে, সেটি আমাদেরকে বের করতে হবে বা মতামত দিতে হবে যে আমরা কি লিফটে বসে যদি ওজন নির্ণয় করি সেটি পারফেক্ট কিনা। আমরা ওজনের কি সূত্র জানি? ওজন ডাব্লিউ ইকুয়াল টু কী জানি? ওজন এমজি, তাই না? এটা হলো ওজনের সূত্র সব সময়। তো লিফট যদি উপর থেকে নিচ থেকে উপরে ওঠে তখন বলছিলাম যে লিফটের যদি ত্বরণ থাকে তখন কিন্তু কার্যকরী ত্বরণ হবে জি প্লাস এ, এটা নিচ থেকে উপরে ওঠার সময়। আর যদি নিচে নামে তখন সে ত্বরণটা হবে এম জি মাইনাস এ। তাহলে আমরা ওজনের যে সূত্র জানি ডাব্লিউ ইকুয়াল টু এমজি, তাহলে এই সূত্রটা কিন্তু এক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না। ঠিক আছে, তো আমরা লিফটে বসে তাহলে ওজন নির্ণয় করলে আমরা সঠিক মানটি পাবো না। লিখি এখানে কি কি দেওয়া আছে। ব্যক্তির ভর দেওয়া আছে এম ইকুয়াল টু 45 কেজি, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8, ওয়েট মেশিনে ওজন বের করতে হবে। তো শুরুতেই আমি একটু আগে বললাম যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি এমজি, তাহলে এটা হলো পারফেক্ট ওজন। যদি আমরা নর্মালি লিফট ছাড়া ভূমিতে বসে ওজন নির্ণয় করি তাহলে ওজনের মান আসবে, অ্যাকুরেট মান আসবে কত? এটা, তাই না? তো আমরা যেহেতু ভূমিতে বসে করি না, লিফটে বসে করেছি, তো সেক্ষেত্রে ওজনটা কী আসে আমরা সেটা একটু দেখি। আবার লিফটের ত্বরণ আছে এখানে দেখো এ, তাহলে লিফটে ওঠার সময় মোট ত্বরণ হবে জি প্রাইম ইকুয়াল টু জি প্লাস এ, অর্থাৎ জি এর মান 9.8, এর মান 2 বসাই দিলে 11.8। এটা হলো লিফটে ওঠার সময়। তাহলে লিফটে ওঠার সময় প্রকৃত ওজন ডাব্লিউ প্রাইম হলে তখন সূত্রটি কী দাঁড়াবে? ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু এম জি প্রাইম, তাই না? তো এম জি প্রাইম, তো এম এর মান আমরা এখানে বসিয়ে দিব, আর জি প্রাইমের মান কত? জি প্লাস এ, এটা হলো জি প্রাইমের মান। ঠিক আছে, তো মানগুলো বসিয়ে দিয়ে আমরা ওজন নির্ণয় করব। লিখলাম আমরা জানি ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু জি প্রাইম, এটা হলো উপরে ওঠার সময়, হ্যাঁ, মান বসিয়ে দিলাম। জি প্রাইমের মান 11.8, 531 নিউটন। এটা হলো লিফটটা নিচ থেকে উপরে ওঠার সময়। আবার যদি লিফটটি নামে যখন, তখন ওজন নির্ণয় করা হয় তখন কিন্তু কার্যকরী ত্বরণ হবে জি মাইনাসে, কারণ অভিকর্ষ ত্বরণের দিকে বা অভিকর্ষ বলের দিক এটা, তাই না? তো সেক্ষেত্রে জি প্রাইমের মান কত? 7.8। তো এটা যদি হয় তাহলে আমার সূত্রটি কী দাঁড়াবে? ডাব্লিউ ডাবল প্রাইম ধরি ইকুয়াল টু এম জি ডাবল প্রাইম। তো এটি দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আমরা এম এর মান জানি, জি ডাবল প্রাইমের মান জানি, তাহলে এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি হবে? তাহলে মান বসিয়ে দিলাম 351 নিউটন। সুতরাং নামার সময় প্রকৃত ওজন
351 নিউটন। তাহলে আমরা কি ব্যাখ্যা দিব? আমাদের যে ব্যাখ্যা দিতে বলেছে, অতএব উপরের গাণিতিক বিশ্লেষণ হতে বলা যায় যে উক্ত ব্যক্তির ওজন ওয়েট মেশিনের সাহায্যে সেদিন সঠিকভাবে নির্ণয় করা যায়নি, তাই না? কারণ ওজনের মান এক এক সময় এক এক রকম আসে, তাহলে ওজন তো চেঞ্জ হবে না, তাই না? ওজন তো লিফটে বসে যদি করি বা যেখানে আমার অ্যাকুরেট ওজনের মান কত আসছিল 441 নিউটন, তাই না? তাহলে দেখলাম যে ওঠার সময় ওজন একরকম হলো, নামার সময় ওজন একরকম হলো, তাহলে সঠিক মান হয়নি ওজনের। আচ্ছা, এখানে আরও একটি উদ্দীপক দেওয়া আছে, একটু দেখি কি বলা আছে। যে 80 কেজি ভরের একজন লোক 20 কেজি ভরের একটি বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের মই বেয়ে একটি দালানের ছাদে উঠল। 80 কেজি ভরের একজন লোক 20 কেজি ভরের একটি বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের একটি মই বেয়ে দালানে উঠল। অনুভূমিকের সাথে তখন মইয়ের সাথে অনুভূমিকের যে কোণ সেটি হলো 40 ডিগ্রি, ঠিক আছে? দালানের ছাদে লাগানো আছে মইটি। তাহলে আমার এখানে আগে দেখতে হবে যে লোকের ভর 80 কেজি আর বোঝার ভর হচ্ছে 20 কেজি, তাহলে মোট ভর এম ইকুয়াল টু কত হবে? 80 প্লাস 20 অর্থাৎ 100 কেজি, তাই না? 100 কেজি। হ্যাঁ, তাহলে আমার যখন ভরের মান ধরতে হবে তখন এম এর মানটি ধরতে হবে 100 কেজি। আচ্ছা, আর এখানে কোণ দেওয়া আছে, দালানের ছাদে লাগানো আছে 40 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে মইটি। তো দেখি কি প্রশ্ন চেয়েছে। প্রশ্নটি হলো লোকটি কর্তৃক কৃত কাজ নির্ণয় করো। কাজের মান চেয়েছে। তো কি সূত্র জানো তুমি কাজের? এটি আগে একটু চিন্তা করে নিলে তাহলে তোমার জন্য সুবিধা হবে। কাজের আমরা অনেক প্রকার সূত্র জানি। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাই না? আবার জানি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এরকম আমরা কাজের সূত্র জানি। হ্যাঁ, আবার একটু আগে লিখলাম যে ডাব্লিউ ইকুয়াল টু কী লেখা যায়, এম জি বা এম এ এস এভাবে লেখা যায়, বা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তো এখানে যে যে মান দেওয়া আছে সেই মানের উপর ভিত্তি করে আমার সূত্রটি প্রয়োগ করতে হবে। এখানে বোঝা সহ লোকের ভর এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু কত? 80 প্লাস 20, 100 কেজি। মইয়ের দৈর্ঘ্য 40 মিটার, উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু, এখানে থিটা ধরে নিবে, থিটা ইকুয়াল টু কত? 40 ডিগ্রি। আচ্ছা, আর কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হট। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কী জানি? এফ এস কস থিটা। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে দেখো যে বিষয়টি, থিটার মান কিন্তু ওখানে দেওয়া আছে 40 ডিগ্রি, আর এখানে দেওয়া আছে কার? 50 ডিগ্রি। এটি কেন হয়েছে এই বিষয়টি তোমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? এই বিষয়টি তোমাদের একটু বুঝতে হবে। সেজন্য আমরা একটু পিছনের দিকে যাই, উদ্দীপকে যাই। এখানে দেখো যে মইটি অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? আমরা যদি একটা দালানের ছাদ নিই, এটা আচ্ছা একটা চিত্র আঁকি, একটা দালানের, এটা এখানে যদি এটা হয়, এটার সাথে অনুভূমিকের সাথে, এটা মই, ঠিক আছে? অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 40 ডিগ্রি কোণ। এই কোণটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, এটা হলো 90 ডিগ্রি, আর এটা কত? 50 ডিগ্রি, তাই না? তো আমরা জানি কি কস থিটা সমান সমান, কস থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে আমার এখানে যদি আমি এই কোণের সাপেক্ষে ধরি, তাহলে আমার ভূমি হবে কোনটা? এইটা। আর অতিভুজ হবে কোনটা? এইটা। তো আমার এখানে কোণ ধরতে হবে কোনটা? এই যে এইটা, মইয়ের সাথে লম্বের যে কোণ, ঠিক আছে? সেই জন্য এখানে 40 ডিগ্রি পরিবর্তে 50 ডিগ্রি আসছে। আচ্ছা, আমরা জানি এমজিএস কস থিটা, থিটার মানটা কত? এখানে 50 ডিগ্রি। তো যদি এখানে আমরা হিসাব করি তাহলে মান কত আসলো? 2.52 ইন্টু 10⁴ জুল। সুতরাং লোকটি কর্তৃক কৃত কাজ
2.52 ইন্টু 10⁴ জুল। এই হলো আমাদের কৃতকাজে। তার মানে অঙ্কটা দেখো, সূত্রটা জানা থাকলে অঙ্কটি খুবই সহজ হয়ে যায়, তাই না? আচ্ছা, এখানে একটু বলে দেওয়া আছে যে মই ও উলম্বের অন্তর্ভুক্ত কোণ, এটি আগের পেজে হবে। মই ও উলম্বের সাথে, মইয়ের সাথে উলম্বের অন্তর্ভুক্ত কোণ আমি আগে বলেছিলাম, এটা এই মইয়ের সাথে অনুভূমিকের কোণ দেওয়া আছে। হ্যাঁ, আর আমাদের বের করতে হবে মই ও উলম্বের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি, তাই না? আর অভিকর্ষ ত্বরণ কত? জি ইকুয়াল টু 9.8। তো এটি এই জন্য আমার এখানে 40-র পরিবর্তে 50 আসলো। এই পেজটি আগে হবে, এই পেজটি পরে চলে আসছে, এটি আগে হবে। তোমরা একটু বুঝে নিবে যে কেন এখানে 50 ডিগ্রি কোণ হলো। তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকবে। তো আমরা যা যা আলোচনা করলাম এগুলো আশা করি ভালোভাবে তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে পদার্থবিজ্ঞান এমনই একটি সাবজেক্ট যেটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে যদি এই সাবজেক্টে ভালো রেজাল্ট না থাকে তোমরা অনেক জায়গা থেকে পিছিয়ে পড়বে। সেজন্য সায়েন্সের এটি একটি মূল সাবজেক্ট। হ্যাঁ, এই সাবজেক্টের প্রতি তোমরা অতি যত্নবান হবে। তো তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাবে এবং প্রতিনিয়ত আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা যদি মনে করি যে এক সপ্তাহ পরে আবার ধরবো, তাহলে আমরা যা কিছু করেছি সব ভুলে যাব। তো তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাও, কোনোভাবেই সময় নষ্ট করবে না। বাসায় বসে যতটুকু সময় পাও তোমরা তোমাদের পড়াশোনাটি ভালোভাবে চালিয়ে যাও। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।